কান খুলে ধরো অতক্ষণ যেরকম আড্ডা সেটা তো সম্ভব হবে না, একটা সময়ের নির্দিষ্ট ইয়ে থাকে। তা এই কথাটা শুনতে হয়েছিল। আর আমি না ওটা সামনে থেকে দেখেছিলাম। আমার তখন মনে হয়েছিল যে ও এরকমও হয়, গিয়ে তার মায়ের কাছে প্রেজেন্ট করছে। তখন কি হয়, এই এই যে বললাম আমরা মাথায় চড়িয়ে রাখি, আমরা ভীষণভাবে মাথায় চড়িয়ে রাখি। বন্ধুরা এলাম একটু তোমাদের সঙ্গে গল্প করতে। শুভ দুপুর বন্ধুরা, 12টা 7 বাজলো, আর আজকে হচ্ছে 16 এপ্রিল বুধবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। নতুন বছর শুরু হয়েছে গতকাল থেকে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা, আর বন্ধুদেরও তাই ভালোবাসা সবাইকে। খুব 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 ভালো কাটুক তোমাদের আগামী দিনগুলো, গোটা বছরটা সবার খুব ভালো কাটুক, ঈশ্বর সবার মঙ্গল করুন এই প্রার্থনা করি। তো মনে হলো হঠাৎ পুজো টুজো করে উঠলাম, স্নান করে পুজো করে একটু মনে হলো গল্প করি তোমাদের সঙ্গে। আসলে সর্বক্ষণ মুখ বন্ধ করে থাকলে একটা মানুষ পাগল পাগল লাগে, মনে হয় তখন একটু কথা বলি। তাই জন্য ক্যামেরাটা খুলে, জানি আমার বকবকানি তোমাদের সঙ্গেই। তোমাদেরকে আমি হয়তো দেখতে পাই না সামনে থেকে, কিন্তু তবুও মনের চোখ দিয়ে তোমাদেরকে দেখতে পাই, সেই জন্য মনে হয় মাঝে মাঝে যে তোমাদের সঙ্গে একটু প্রাণ খুলে গল্প করি। তো এবার প্রাণ খুলে ধরো অতক্ষণ যেরকম আড্ডা সেটা তো সম্ভব হবে না, একটা সময়ের নির্দিষ্ট ইয়ে থাকে। তাও তাও মনে হয় যে গল্প করি। অনেক কিছু মনে হয়, হ্যাঁ, অনেকের অনেক কিছু শুনি, দেখি, বা দেখেছি, শুনেছি, জেনেছি, সেসব নিয়ে মনে হয় যে একটু কথা বলি তোমাদের সঙ্গে। আমার জানো তো ছোটোবেলা থেকে, যেহেতু আমি এক সন্তান ছিলাম, আমার খুব দুঃখ ছিল যে ভাই বোন নেই। হ্যাঁ, স্পেশালি ভাইফোঁটার দিনে সব বাড়িতে যেখানে শাঁখ বাজছে, উলুধ্বনি হচ্ছে, সেখানে আমার বাড়িতে চুপচাপ, আমি চুপচাপ কাটাচ্ছি, কোনো আনন্দ নেই, হই হই নেই, কিছু নেই, এইরকম। তো খুব কষ্ট হতো তখন যে ইস, কেন আমার, কেন দাদা বা ভাই নেই, কেন আমি একা। আবার অনেক সময় একা একা যখন থাকতাম, ইস যদি একটা বোন থাকতো বা একটা দিদি থাকতো, অন্যদের যখন দেখতাম যে দিদি রয়েছে, বোন রয়েছে, তো দেখে মনে হতো। আমাকে না এরকম যখন একটু বড় হয়েছি, যখন 11-12 এরকম পড়ি, তো আমার পরিচিত এরকম দু একজন বলেছে যাদের দাদা আছে বা ভাই আছে, হ্যাঁ, তারা বলেছে যে তুমি জানো না তুমি কতটা লাকি, বা তুই জানিস না তুই কতটা লাকি, তোর দাদা বা ভাই নেই। আমি না ভীষণ অবাক হয়ে যেতাম এই কথাটা শুনেছি, এরকম কথা বলছে, দাদা আছে ভাই আছে, তারা বলছে যে লাকি, যে তোর কোনো দাদা বা ভাই নেই, তুই একা, বা তুমি একা, তোমার তুমি খুব লাকি। আমার না মানে সত্যি আমি ভীষণ অবাক লাগতো, ওরা তো কেন বলছে। তো তারপরে যাই হোক অনেক কথা তাদের পারিবারিক কথাবার্তা বলতো, তখন বুঝতাম, তখন তো বড় হয়েছি না, মানে 11-12 পড়ি, মানে যথেষ্ট বোঝার মতন বয়স হয়েছে। তো সেই যখন মানে তারা শেয়ার করতো, তখন তারা বড় ছিল অনেক, দিদি, বড় বড় দিদি সব। তো তারা যখন শেয়ার করতো তখন বুঝতাম যে এই বাবা, তাই এরকমও হয়, ভাই বোনের মধ্যে এরকম সম্পর্ক, বা এরকম এরকম মনে হতো। কিন্তু আমি খুব কাছ থেকে এরকম দু একজনের কথা বলবো। আচ্ছা, তার পরবর্তীকালেও আমি তখন তখন আর কি যথেষ্ট আমার বয়স, মেয়ে তখন পড়ে, ক্লাস 9-এ পড়ে, যখন মেয়েকে পড়তে দিতাম, সেই সময় মায়েরা বসে যেমন আমার টিউশন টিচারের বাড়ির বাইরে বসে যেমন গল্প করে না, মায়েরা বসে থাকে, তো ওরকম বসে থাকতাম, একবারে মেয়েকে নিয়ে আসবো। তো সেইখানে ওরকম ওরকম পরিচিত, তারাও বন্ধু হয়ে, মানে যেত মেয়ের মায়ের, মানে বন্ধুর মায়েরাও বন্ধু, তাদের সঙ্গে ওই তুই তোকারি সম্পর্কই হয়ে যেত। তো এরকম তখনও আমাকে অনেকে বলেছে, বা আমার হয়তো স্কুল জীবনের কোনো বান্ধবী, তারা বলেছে যে তুমি দুঃখ করো যে বাপের বাড়ি নেই বলে, যে মানে পরবর্তী সময়ে আমার সেই কষ্টটা হতো যে বাপের বাড়ি নেই, বা কেউ নেই যাবার, কোথাও যাবার জায়গা নেই। বলতো তুমি দুঃখ করো, তোমার তো নেই, তোমার তো নেই টোটালি, মানে তোমার মা বাবা জীবিত নেই, তারা নেই, তাই তোমার বাপের বাড়ি বলে কিছু নেই। কিন্তু আমাদের বাপের বাড়ি আছে, কিন্তু তারপরেও আমরা বাপের বাড়ি যেতে পারি না। কেন? না দাদা বৌদির কারণে, বা ভাই ভাই বউয়ের কারণে এমন অশান্তির একটা আবহ তৈরি, মানে চলে, যে সেখানে যাওয়াটা মানে তারা চান না, পছন্দ করেন না, এবং বাবা মাকেও বাধ্য হয়ে সেগুলোকে মেনে নিতে হয়। অর্থাৎ মেয়েরা বাপের বাড়ি দীর্ঘদিন আসতে পারে না। আমার খুব ক্লোজ কিছু বন্ধুকে আমি দেখেছি যারা এই কথা বলেছে, যে তোর তো নেই, তোর কষ্ট একরকম যে নেই, কিন্তু আমাদের কষ্টটা বাধ্য। তখন আমার মনে হয়েছে সত্যি এই কষ্টটা আরও বেশি, আমার তো নেই, আমাকে মেনে নিতেই হবে, সত্য যে আমার নেই। কিন্তু ওদের মা বাবা থাকার পরও ওরা বছরের পর বছর বাবা মাকে দেখতে পারে না, বা ওভার ফোনও সেরকমভাবে কথা বলতে পারে না, কারণ অশান্তির ভয়ে। তো সেইটা কতটা প্যাথেটিক ভাবো। তো আমি এরকম খুব চেনা জানা কিছু মানুষকে কাছ থেকে দেখেছি, জেনেছি তাদের কথা। আমি আগে একজন বলবো, তিনি আমার খুব নিকট আত্মীয়। তো আহ, তারা ওরকম
6 বোন ছিল। আমাদের কি ধারণা, ঠিক আছে চলো দাদা ভাই এদের সঙ্গে হয় না, কারণ যেহেতু বউ মানে দাদার স্ত্রী, ভাইয়ের স্ত্রী, এদের সঙ্গে সম্পর্ক, এরা পরে অন্য বাড়ি থেকে আসছে, তাই জন্য এদের সঙ্গে ভালো বন্ডিং তৈরি হয় না, বা একটা চোরা মানে কি বলবো, একটা খারাপ লাগা কোথাও থাকে, বা একেবারেই দেখতে পারে না এরকম থাকে, তো সেই জন্য। কিন্তু বনে বনে তো বন্ডিং খুব ভালো থাকবে নিশ্চয়ই, বোনেরা তো একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেবে, এরকমটাই। কিন্তু আমি নিজে কাছ থেকে দেখেছি, আমি আমার এক নিকট আত্মীয়ার কথা বলছি, তারা 6 বোন, 6 বোন, কিন্তু আমি যখন দেখেছি তখন সকলে অবভিয়াসলি, অনেকে ম্যারিড, কেউ কেউ ম্যারিড, কেউ আনম্যারিড। তো এরকম দেখেছি যে ধরো ফ্ল্যাটে থাকে, হ্যাঁ, মা একটা ফ্ল্যাটে, বাবা মা থাকেন, তার পাশের ফ্ল্যাটে এক বোন থাকে। মানে আমি যিনি আমার আত্মীয়া যার কথা বলছি তার কথা, যে মা বাবা তিনি বাপের বাড়িতে গেছেন বেড়াতে, তো পাশের ফ্ল্যাটে বোন থাকে। উনি মা বাবার কাছে উঠেছেন, পাশাপাশি ফ্ল্যাট যেহেতু, হয়তো মা বলেছে বাজার, হয়তো রান্না করতে গিয়ে দেখেছে যে লঙ্কা নেই, তো তখন বলেছে, মেয়েকে বলেছেন, মানে আমার সেই আত্মীয়া যিনি, তাকে বলেছেন যে হ্যাঁ যা তো একটু ওনার ওই মেয়ে যে পাশে থাকে তার বলে, ও যা তো ওর ফ্রিজ থেকে দেখ, ওর কাল মানে বাজার এসছে কালকেই, ওর লঙ্কা আছে, একটু নিয়ে আয় তো। তো সেই দিদি, মানে যার ঘরে যেতে বলছে সে হচ্ছে ছোট বোন, তারপরের বোন, এ দিদি, তার উপরের দিদি, সে গেছে গিয়ে ফ্রিজ থেকে লঙ্কা বার করছে। তো ওই বোন একটু অহংকার ছিল বোনের, কারণ প্রত্যেকের এমনি বোনেদের যারা মানে বিবাহিতা, প্রত্যেকেরই ভালো বিয়ে হয়েছে, প্রত্যেকে উপযুক্ত, মানে এমন নয় যে, তবুও ওই 19 আর 20 থাকে হয়তো, হ্যাঁ এরকম। তো সেই বোনটি একটু প্রাউডি, অহংকারী ছিল। তার হাজব্যান্ড ডাক্তার, তো তিনি বিদেশে থাকেন, মানে আসেন মাঝে মাঝে বছরে কয়েক মাস দেশে কাটাতে। তো একটা অহংকার তার প্রচ্ছন্ন, মানে অহংবোধ মানে রয়েছে সেটা। তো উনি ফট করে তার দিদি ফ্রিজ থেকে লঙ্কা নিচ্ছে, ফট করে সে অন্য ঘরে ছিল বোধহয়, বুঝতে পারেনি, বেরিয়ে এসে, ঘর থেকে বেরিয়ে এসে সে তার দিদিকে বলছে, কার পারমিশন নিয়ে ফ্রিজে হাত দিয়েছিস, তোর এত বড় সাহস হয় কী করে আমার ঘরে এসে আমার ফ্রিজে হাত দিতে। তো ঘটনাটা আমার কাছ থেকে দেখা, জাস্ট যে নিকটাত্মীয়ার কথা বলছি তিনি আমার খুব কাছের ছিলেন। তো আমার না মানে খুব অবাক হয়ে যায়, এবং তখন উনি আর কি, আমার যে আত্মীয়া, উনি তার বোনকে বলেন যে মা তো বললো যে তোর ঘরে তোর বাজার হয়েছে কালকে, তাই একটু লঙ্কা নিয়ে যেতে মা বললো, তাই জন্য। মা বললে তুই পারমিশন নিয়েছিস কি, আমার ফ্রিজে হাত দিলি যে, তুই কি পারমিশন নিয়েছিস? উইদাউট পারমিশন তোর সাহস হয় কী করে আমার ফ্রিজে হাত দেবার? তোর নিজের এখতিয়ারের মধ্যেই থাক, তোর কি অবস্থা তুই সেটা ভুলে যাচ্ছিস? দিদির অবস্থা কিন্তু যথেষ্ট ভালো, দিদি কিন্তু ফ্ল্যাটে থাকে না, দিদির বিশাল বাড়ি, কিন্তু তারপরেও এই কথাটা শুনতে হয়েছিল। আর আমি না ওটা সামনে থেকে দেখেছিলাম, আমার তখন মনে হয়েছিল যে ও এরকমও হয়। এক বোন আরেক বোনকে অভিশাপ দিচ্ছে, এটাও দেখেছি কাছ থেকে, যে মানে তোর অমুক, তুই অমুক তমুক, মানে অনেক রকম, মানে সেগুলো দেখে না অবাক লাগতো। তো তখন মনে হতো যে মা সত্যি তো, তাহলে কোথায় বোন বা দিদি না থাকাটাই বোধহয় ভালো নাকি, তাহলে দাদা ভাই না থাকা তো ভালো, এটা তো শুনেছি অনেকে বলেছে, তাহলে বোন আর দিদি না থাকাটাও বোধহয় ভালো নাকি, এইরকম হয় বনে বনে সম্পর্ক। আমি তো ভাবতাম বনে বনে সব থেকে বেশি ভালো, মানে সব থেকে ক্লোজ সম্পর্ক, সব থেকে ভালো বন্ডিং শেয়ার করে, তো এইরকম। তো তারপরে বেশ, তার কিছু বছর পরে আমার আরেক আত্মীয়াকে, তাকে কাছ থেকে, মানে আমি দেখেছিলাম, তারাও বনে বনে খুব সুন্দর বন্ডিং ছিল, খুব ভালো বন্ড শেয়ার করতো। তো যাই হোক, পরবর্তী সময় আমার সে মানে আত্মীয়ার ব্যাপারে আমি জেনেছি, তো যে তিনি তিনি বাড়ির সবার বড়, বড় বোন, বড় দিদি, সেই হিসেবে তার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এবং তারপরে কি হয়, মানে দিদি তো মায়ের মতোই, মানে গার্জিয়ান দিদি বা জামাইবাবু, একদম অভিভাবকের মতন বাকি বোনেদের সঙ্গে এরকম, কিন্তু ভালোই ভালোই সুন্দর, ভালোই সম্পর্ক, ভালোই বন্ড শেয়ার করতেন তারা। কিন্তু মানে পরবর্তী সময়ে সবার বাকি বোনেদের
বিয়ে হয়, তাদের সংসার হয়, তাদের সন্তানাদি হয়, সব কিছু হয়। তো প্রত্যেকের সংসারে, কিন্তু দিদি ঠিক অভিভাবকের মতোই মানে থাকেন, এবং বোনেরাও ভালোবাসে দিদিকে, বাসে, ভালোবাসে না এরকমটা নয়, ভালোবাসে এই করে, কিন্তু কোনো সাধারণ খুব সামান্য কোনো একটা ইস্যুতে মানে সেই দিদির সঙ্গে তাদের সম্পর্কটা কাট অফ হয়ে যায়। মানে সামান্য ইস্যু বলতে একেবারে সামান্য, নমিনাল, মানে এমন কোনো গুরুতর কিছু বিষয় নয়, হয়তো কারোর সন্তানকে হয়তো একটুখানি দিদি বা জামাইবাবু হয়তো বলেছে যে বাবু এটা করো না, এটা এরকম করতে হয় না, এটা করো। যেমন মারা, বাবা মা, মানে মাসি মেসো বা মানে তো পিতৃ সময়, তো তারা হয়তো বুঝিয়ে কোনো একটা কথা বলেছে। তো আজকালকার দিনের বাচ্চারা তাদের ইগোটা অনেক বেশি। হ্যাঁ, আর ওই আমাদের সময়ের মতন নয় যে এক সন্তান মানে একবারে মাথায় চড়িয়ে রেখে দেওয়া, একদমই নয়। যেমন মানে আমি তো মাথায় কোনো দিন চড়ার কথা মানে স্বপ্নেতেও ভাবিনি, চড়ানো হয়ও নি, চড়ার কথা স্বপ্নেও ভাবিনি। কিন্তু এখনকার দিনের একটি করেই সন্তান, এবং তারা একটু মাথায় চড়েই থাকে, আমরা তাদের চড়িয়েও দিই, দোষটা আমাদের। তো সাধারণ কোনো কথা হয়তো সেইটাতে তার ইগোতে লাগে, এমন মানে কোনো এক বোনের হয়তো সন্তান, তার কোনো ইগোতে লাগে, সে বাড়িতে তার মাকে গিয়ে বলে যে আমাকে মেসোই বলেছে, মাসিই বলেছে, মানে যা বলেননি তারা সেটাকে অনেক বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে গিয়ে তার মায়ের কাছে প্রেজেন্ট করছে। তখন কি হয়, এই যে বললাম আমরা মাথায় চড়িয়ে রাখি, আমরা ভীষণভাবে মাথায় চড়িয়ে রাখি, এবং আমরা কখনো দেখি না, ভেবে দেখি না যে যেটা আমার সন্তান বলছে সবটাই কি সত্যি। স্পেশালি যখন সেই বাচ্চাটি গিয়ে বলে তার মাকে, তার মা তার কথাটা বিশ্বাস করে। মানে অবাক লাগলো মানে এই বিষয়টা, যে সন্তান তার রক্তবংশের মানে তার প্রতি একটা টান থাকবে, অপত্য স্নেহ থাকবে, এটা বলাই বাহুল্য, এটা কোনো বিশেষ কথা নয়, এটা থাকবেই। যে কোনো মা বাবার তার সন্তানের প্রতি টান, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব কিছু থাকবে, কিন্তু তারপরেও তার সন্তানের থেকে তো সে তার দিদিকে বেশি দিন চেনে। তার দিদি কীরকম, তার দিদি কী করতে পারে, কী বলতে পারে, কত দূর কী করতে পারে, সেটা তো সে ভালো করে জানে, কারণ তার দিদি মানুষটি অসম্ভব ভালো মানুষ। মানে আমার আত্মীয়া বলে আমি বলতে পারছি আর কি, অসম্ভব ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, এবং অসম্ভব ভালোবাসেন বোনেদের, তাদের সন্তানদের অসম্ভব ভালোবাসেন। মানে এক একজনের থাকে না মাতৃত্বে ভরপুর, তিনি হচ্ছেন সেই রকম, তার মধ্যে মাতৃত্বে ভরপুর তিনি। হ্যাঁ, মেয়েরা সহজাতভাবে মায়ের জাত এরকম আমরা শুনি, কিন্তু সবার মধ্যে কিন্তু এরকম মাদারলি ইনস্টিংক্টটা অতটা কাজ সবার মধ্যে করে না, অনেকের খুব বেশি করে। তো আমার এই আত্মীয়া মানে ভীষণভাবে মাদারলি, মানে একদম মানে সকলকে ভালোবাসা, স্নেহ, অসম্ভব ভালো মনের, অসম্ভব ভালো একজন মানুষ। তো সেই রকম একজন মানুষকে যারা জন্ম থেকে সেই দিদিকে দেখেছে, যে দিদি এত স্নেহ ভালোবাসা দিয়েছে তাদের, সেই দিদি কি বলতে পারে না বলতে পারে না, বিচার বিবেচনা বিশ্লেষণ কিছু না করে সন্তানের কথাটাই ফুলিয়ে ফাঁপিয়ে অনেক রকম করে বলা কথাটাকে একদম শিরোধার্য ধরে সেই দিদির সঙ্গে, যে দিদি মাতৃসমা, যে দিদি অভিভাবক সুলভ, সেই দিদির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, এবং একজন করার পরে বাকি জনরাও তাকে বড় দিদিকে ত্যাগ করে। তার কারণ বাকি জনেদের সঙ্গে কিছু হয়েছে না, কারোর সঙ্গে কিছু হয়নি। একজন বড় মা হিসেবে তিনি হয়তো সাধারণ কোনো কথা বলেছেন, বা মেসোমশাই পিতৃস্থানীয় তিনি হয়তো কিছু সাধারণ কোনো কথা বলেছেন, বাকি কারোরকে কিন্তু কিছুই হয়নি, এমন কোনো বিষয়ও না। কিন্তু বাকি বোনেরাও দিদিকে মানে অক্লেশে সেই দিদির সঙ্গে কাট অফ করে দিতে পারলো, তার কারণ যেই বোন আগে কাট অফ করেছে তার সঙ্গে জুড়ে থাকলে বোধহয় তাদের অনেক দিক থেকে তারা লাভবান হবে, সব দিক থেকেই, সামাজিক
আর্থিক বা নানান অনেক ব্যাপার থাকতে পারে, এটা মানে যার যার নিজের নিজের ব্যাপার। তো সেই কারণে তাকে চুজ করে মাতৃসমা দিদিকে ঠেলে দূরে সরিয়ে দিল। সেই দিদি গুমড়ে গুমড়ে কেঁদে মরে, গুমড়ে গুমড়ে কাঁদে, কাউকে তার চোখের জল দেখাতে চায় না, ভেতরে ভেতরে কষ্ট পায়। ওই গুমড়িয়ে গুমড়িয়ে থাকতে থাকতে হার্টের অসুখ হয়ে যায়, হার্টের অসুখ হয়ে যায়। তো তার অপারেশনও হয় হার্ট, কিন্তু কেউ তার খোঁজ নেয় না। তার প্রাণাধিক প্রিয় বোনেরা কেউ তার খোঁজ নেয় না। অভিমানিনী দিদি আরও প্রতিদিন প্রতিনিয়ত আরও অভিমানে তলিয়ে যেতে থাকে। তখন দেখে মনে হয় যে সত্যি ভাগ্যিস কোনো বোন আমার নেই। কারণ ভীষণ ইমোশনাল মানুষ তো আমি। আমার যে আত্মীয়ার কথা বলছি তিনিও খুব ইমোশনাল, আমার আগের যে আত্মীয়ার কথা বললাম তিনিও খুব ইমোশনাল। ইমোশনাল মানুষরাই তো কষ্ট পায় বেশি, না? আর মানুষ তাদেরকেই কষ্ট দেয় যারা খুব ইমোশনাল, যাদের একটা ভীষণ সুন্দর ভালো মন রয়েছে। কারণ তারা জানে যে এই মানুষটাকে মনে কী করলে সে আঘাত পেতে পারে, তাকেই আঘাত দেয়। খুব স্ট্রং মানসিকতার মানুষজনকে কিন্তু চট করে লোকে আঘাত দেওয়ার সাহস পায় না। তো আমার এই দুজন আত্মীয়াকেই দেখেছি যে ভাই নয়, বোনেদের সঙ্গে তারা কীরকম ব্যবহার পেয়েছেন। তো সামান্য হয়তো মা জীবিত নেই, বাবা জীবিত নেই, কোনো একটা স্মৃতি হিসেবে কিছু একটা হয়তো কেউ চাইছেন, সাধারণ একটা চিরুনি, কি একটা পুরনো ঘড়ি, কি একটা চশমা পরা, মানে মা বা বাবার পরা মানে পরতেন সেই চশমা, বা চুল আঁচড়াতেন যে সেই চিরুনি, বা একটা ঘড়ি পুরনো, এইরকম তুচ্ছ কোনো জিনিস হয়তো কেউ বলেছেন আর কি, যে আমাকে এটা, আমার কিচ্ছু লাগবে না, কোনো কিছু আমি চাই না, আমি এই চিরুনিটা নিয়ে যাব, এখানে মায়ের চুল মাথার দুটো লেগে আছে, বা এই চশমাটা নিয়ে যাব, মা চোখে সবসময় পরে থাকতেন, এই ঘড়িটা নিয়ে যাব, বাবা সবসময় পরে থাকতেন, এতেই হবে, আমার আর কিছু লাগবে না। কিন্তু সেটুকু তাকে দেওয়া হয় না। তাদের কাছে কিন্তু সব রয়েছে, তাদের কাছে ভরপুর, তাদের বাবা মার সব দিকে স্মৃতি রয়েছে, অনেক কিছু রয়েছে তাদের কাছে, তারপরেও তারা দিতে পারেন ওই সামান্য একটা ঘড়ি বা একটা চশমা বা একটা চিরুনি, এইটুকু। ইমোশনাল মানুষ তাতে আরও ভেঙে পড়ে, আরও কষ্ট পায়, আরও অভিমানে অন্ধকারে তলিয়ে যায়। নিজের রক্ত মানে নিজের সহোদরা, নিজের বোনেরা মুখ ফিরিয়ে নিলে কতটা কষ্ট হয়। যদিও ভগবান সব কিছু কেড়ে নিলেও কিছু হয়তো ফিরিয়ে দেন। তিনি এতই ভালো মানুষ যে তাকে ভালোবাসার অনেক মানুষ আছে, কারণ তিনি এত ভালো মানুষ। ওই যে বললাম মাতৃত্বে ভরপুর, তার কাছে যে যাবে তার স্নেহ ছায়ায় সে শীতল হবে, তার মাতৃত্বের বন্ধনে যে বাধা পড়বে সে জানবে, বুঝবে যে আমি কী পেলাম, কী পেয়েছি। তো আমার এই আত্মীয়া যার কথা বলছি তাকে আমি আমার মা মনে করি। তার কাছে আমি যে স্নেহ ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় যে তারা বোধহয় বড্ড দুর্ভাগা যারা এই রকম একজন স্নেহময়ী দিদিকে পেয়েও তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। দুর্ভাগ্য তাদের। আমার মনে হয় সেই মানুষটির না, তার কষ্ট হয়, তার অভিমান হয়, তার যন্ত্রণা হয়, সব কিছুই, কিন্তু দুর্ভাগ্য কোথাও গিয়ে সেই বোনেদের, সেই সন্তানদের, সেই মানুষজনদের যারা এই ভালো মানুষকে কাছে ধরে রাখতে পারেনি, দূরে সরে গেছে। লসটা তাদের, ক্ষতিটা তাদের মনে হয়।
তো মনে হলো এরকম জীবনের অনেক কিছু কিছু দেখে কিছু মনে হয় যে কিছু কিছু বিষয় নিয়ে একটু কথা বলি, যে এরকমও হয় গো বন্ধুরা, আজকের দিনেও এরকম এরকম হয়। ভাই বোনে হয় মেনে নিলাম, যেহেতু তাদের অন্য বাড়ি থেকে মেয়ে আসে, তাদের সঙ্গে অন্য বাড়ির মেয়েদের সম্পর্ক, তাদের স্ত্রীদের সঙ্গে বনিবনা হয় না হয়তো বোনেদের, তাই জন্য তাদের সঙ্গে সম্পর্ক, কিন্তু মনে মনে বড্ড খারাপ লাগে। তো বড্ড 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 খারাপ লাগে এরকম এগুলো মানে শুনলে, জানলে, দেখলে। হ্যাঁ, তো এই কাছ থেকে আমি দেখেছি আমার দুই আত্মীয়াকে, এবং এই জিনিসটা তাদের কষ্ট পেতেও দেখেছি খুব। তো তাই তোমরা কমেন্ট করো, এরকম তোমরা কাউকে দেখেছো কি না যে এইভাবে কষ্ট পেতে। তো তাই জন্য কোথাও কি এখন মনে হয় যে তাহলে বোধহয় ঠিকই আছি, কারণ যদি এই মানে নেই তো নেই, বাপের বাড়ি নেই, কিন্তু থাকার পর যদি এরকম বোনেদের থেকে, ভাইদের থেকে, দাদাদের থেকে আঘাত পেতাম, সেইটা বোধহয় নিতে পারতাম না, একদমই একদমই নেওয়া যেত না। তার থেকে যেমন আছি, নেই, কেউ নেই, একা, তবে আচ্ছা, ওরকম ওরকমভাবে একা হয়ে যাওয়ার থেকে। তো অনেকক্ষণ বকবক করে ফেললাম বন্ধুরা, একটুখানি তোমাদের সঙ্গে সামনে পেলেই যেন বকবক করি। তো ঠিক আছে, আজকের মতো বকবকানি শেষ করছি। আমি যেটা নিয়ে বললাম কেমন লাগলো তোমাদের, এটা একদম সত্যি বাস্তব মানুষ যাদের বললাম দেখেছি, সেরকমই আলোচনা তোমাদের সঙ্গে করলাম, এই ব্যাপারটা যেরকমও হয়। তো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও যে এরকম কোনো অভিজ্ঞতা তোমাদের হয়েছে কিনা, বা কেউ দেখেছো কিনা। হয়তো সবাই পারবে না কমেন্ট করতে, কারণ সেটা পসিবল নয়, যদি নিজের ব্যক্তিগত জীবনে হয়ে থাকে সেটা সম্ভব নয়। তো যাই হোক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো ঠিক আছে, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভালোবাসা দিও সবাইকে।